সমুদ্রের অবিরাম ঢেউ আর লবণাক্ত বাতাস যেন আপন ছন্দে গান গাইছে। চারদিকে খোলামেলা মুক্ত আকাশের নিচে নরম বালির উপর তৈরি এক ছোট্ট স্টেজের মতো সাজানো হয়েছে। সাদা পর্দায় ঢাকা একটি বেড, সেখানে নিস্তেজ হয়ে শুয়ে আছে কেয়া, চুপচাপ শান্ত। তার চারপাশে ছড়িয়ে আছে হালকা রঙের প্যারারি লাইট, আর চারদিকটা মোমবাতি দিয়ে সাজানো। বালির উপর গোলাপের আবরণ আর তার সাথে মোমবাতিগুলোর আলোয় চারদিকটা সৌন্দর্যের প্রতীক হয়ে উঠেছে। তিহানের হাতের জ্বালানো মোমবাতিগুলো বাতাসের সাথে নরম আলো ছায়ার খেলা করছে। একে একে সবগুলো মোমবাতি জ্বালানো শেষ। তিহান নিঃশব্দে কেয়ার পাশে এসে বসে। এক নিঃশ্বাসে কেয়ার মুখের দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ, যেন এই মুহূর্তটাই তার সমস্ত জীবনের প্রতীক্ষার প্রতিচ্ছবি। তারপর আলতো করে কেয়ার মাথায় হাত রাখে সে, যত্নে ভালোবাসায় পরম আবেশে। সমুদ্রের বাতাসের তীব্রতায় কেয়ার ঘন কালো লম্বা কেশগুলো ছুঁয়ে দিল তার ললাটে। তিহান তার হাতে থাকা মোমবাতিটা গোলাপের জলে ভাসিয়ে নরম হাতে সরিয়ে দিল কেয়ার অদাক্ষ ক্ষুদ্র কেশগুলো। কেয়া এখনও তলিয়ে আছে ঘুমের সাম্রাজ্যে, জ্ঞান ফেরেনি তার। মোমবাতির আলোয় কেয়ার ঘুমন্ত মুখখানি তিহানের কাছে আরও তীব্র গতিতে আকর্ষণীয় হয়ে উঠল। কেয়ার পানে কিছুক্ষণ একক দৃষ্টিতে তাকিয়ে তিহান উঠে গিয়ে একটা চেয়ার টেনে বসল। তারপর পাশে থাকা গিটারটা হাতে নিল। তার মায়াপুরীর মায়াবরা মুখখানি নজর করেই গাইল। তিহান টের পেল তার চোখের কোণে জমেছে অদৃশ্য এক জলের আভাস। আজ তো তার জীবনের চিরপ্রত্যাশিত সুখের দিন। আজ তো তার চোখে জল আসার কথা নয়, তবুও এই জলের কণাগুলো কি তবে আনন্দের? ভালোবাসাকে, হৃদয়ের প্রিয় মানুষটিকে নিজের করে পাওয়ার এক নিঃশব্দ উচ্ছ্বাসের চোখের জল। তার মায়াপরী, সে তো এক গভীর শান্ত নিদ্রায় তলিয়াছে। চোখে মুখে শান্তি ছোঁয়া, যেন পৃথিবীর সব জ্বর জঞ্জাল থেমে গেছে ওর পাশে এসে। তিহান এখন শুধু অপেক্ষা করছে কবে ভাঙবে সেই ঘুম, কবে তার মায়াপরীর চোখে চোখ রেখে সে বলবে, তুই আমার, আজ থেকে চিরকাল। তিহান একবার হাত ঘড়িতে চোখ রাখল। রাত 11:50। জিসানের কোনো খোঁজ নেই। এইদিকে সব কিছু গুছিয়ে ছেলেটা যেন হাওয়া হয়ে গিয়েছে। একটু বিরক্ত হয়ে তিহান সাইড থেকে সরে গিয়ে ব্যস্ত হাতে ফোনটা কানে তোলে। রিং বাজতে ওপাশ থেকে ভেসে আসে জিসানের কণ্ঠ। কিরে দোস্ত, ওইদিকের কি খবর? বাবিকে তো তোর মনের কথা জানিয়ে দিয়েছিস, নাকি এখনো দম আটকে বসে আছিস? তিহান বিরক্তি নিয়ে বলল, আগে বলতো তুই কোথায়? আমি তো বাড়িতে। তুই বাড়িতে থাকবি? তুই আর কোনো কাজেরই না। দেখ বিশ্বাসঘাতক বেটা, এত কাজ করে দিয়েছি তাও আমারই বদনাম। তোর কাজ তো করেই দিলাম, এখন আমারটাও মাথায় রাখিস। তাকিয়ে রাখবো না? শালা মতলববাজ একটা। হ্যাঁ হ্যাঁ, তুমি প্রেম করলে প্রেম গুরু, আর আমার বেলায় মতলববাজ, তাই না? তবে যাই বলো শোনা, আমার দিক ভুলে যাও, তাহলে তোমার ব্রেকআপ করিয়ে দিব। পারলে করিয়ে দেখিস শালা। মুখে শুধু বড় বড় কথা, তাই না? দোস্ত, এটা বড় বড় কথা নয়, এটা আমার প্রেমের ইজ্জত। রাখ তোর প্রেমের ইজ্জত শালা মতলববাজ। আমি রাখলাম কল। আরে আরে দোস্ত, রাগ করিস কেন? এখন বল ওইদিকের খবর কি? তিহান ব্রুকুসকে জবাব দিল, ভালোই। তাহলে কিন্তু আমারটাও মাথায় রাখিস। সিঙ্গেল জীবন আর ভালো লাগছে না। এদিকে আমার প্রেম নিয়েই টানাটানি, এখনও প্রপোজই করতে পারলাম না, আর তুই আসিস তোর প্রেমের আবদার করতে, তাই না? শালা, যদি আমার প্রেমটা না হয় না, তাহলে তোর প্রেমও ক্যান্সেল। বলে তিহান কলটা কেটে দিল। হ্যালো হ্যালো দোস্ত, রাগ করছিস কেন? এটা কিন্তু ভারী অন্যায়। সমুদ্রের কোলাহলে হঠাৎ ঘুম ভাঙল কেয়ার। চোখ খুলে তাকাতেই যেন বিস্ময়ের স্রোত বইতে লাগলো চোখে মুখে। আমি তো রুমে ছিলাম, তাহলে এখন এটা কোথায়? মনে মনে প্রশ্ন করতেই কান জোড়ে ভেসে এলো সমুদ্রের গঞ্জন। আশেপাশে তাকিয়ে দেখে সে যেন কোনো এক নির্জন সৈকতের দ্বারে। নীল জলরাশির সামনে শুয়ে আছে এক সাজানো বিছানায়। হালকা বাতাসে উড়ানো পর্দার মতো বিভ্রান্ত কেয়া তখনও বোঝার চেষ্টা করছে কে এনেছে তাকে এখানে, কিভাবে, আর কেনই বা। কেয়া ভয় পাচ্ছে, সে তো ঘুমিয়েছিল। এটা তাহলে কোথায় এসেছে? কেউ কি ঘুমের মাঝে তাকে কিডন্যাপ করেছে? আসমুখের সামনে তাকাতেই সাদা স্যুট পরা এক লোককে চোখে পড়ল কেয়ার। সাদা স্যুট, প্যান্ট, কালো সিল্কি চুল, পশা গড়ানো ছেলেটা কেয়ার দিকে এগিয়ে আসছে। কেয়ার গায়েও সাদা একটা গাউন ড্রেস। সব কিছুতে অবাক হয়ে যেন সে আসমান থেকে পড়ছে। কেয়ার দিকে এগিয়ে আসা পুরুষকে মোমবাতির মিটিমিটি আলোয় অস্পষ্ট দেখা যাচ্ছে। সেই পুরুষটি কেয়ার কাছে এসে হাঁটু গেড়ে বসল। কেয়া অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল। তিহান ভাই, আপনি? আর এটা কোথায়? আমি তো রুমে ছিলাম, তাই না? তাহলে এখানে কিভাবে এলাম?
তিহান কেয়ার হাত আলতো করে নিজের হাতের মুঠোয় নিয়ে নরম কণ্ঠে বলল, কেন, তোর কি ভয় হচ্ছে? না মানে এত রাতে এখানে কিভাবে এলাম? আমি তো রুমে কিটক্যাট খেয়েছিলাম, তারপর কি হলো? আর এটা কোথায়? তিহান মুখে দুষ্ট একটা হাসি নিয়ে বলল, তোর ফেভারিট জায়গায়। বলতো কোথায়? কেয়া চোখ জোড়া কপালে। কক্সবাজার? তিহান ভাই, এত রাতে আমরা কক্সবাজার এলাম কিভাবে? তিহান কেয়ার হাত ধরে পরম যত্নে উঠালো তার মায়াপরীকে। একটু পরে সব বুঝতে পারবি বলে তিহান কেয়াকে নিয়ে সমুদ্রের আরেকটু কাছে গেল। সামনে বালির উপর গোলাপের পাপড়ি দিয়ে সাজানো বড় বড় অক্ষরে লেখা, টি লাভ কে। এটা দেখে তো কেয়া সপ্তম আসমানে। তার সাথে হচ্ছেটা কি? তিহান ভাই বলুন না, আমরা এখানে কি করছি এত রাতে? তিহান কেয়ার হাতটা তিহানের বুকের বাঁ পাশে রেখে উন্মুক্ত কণ্ঠে বলল, আজ তোকে আমার মনের সব কথা শেয়ার করবো মায়াপুরী। তোকে নিয়ে আমার স্বপ্ন দেখা, আমার কল্পনার ভিড়ে কেমন করে লুকিয়ে আছিস তুই। আজ সব কিছু সামনে নিয়ে আসতে চাই আমি। এবার আর কোনো লোকচুরি নয় মায়াপুরী, সব কিছু সামনাসামনি হবে। কেয়া এখনও অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে তিহানের পানে। তিহান কেয়ার হাত তার বুকের বাঁ পাশে রেখেই চোখে চোখ রেখে বলল, তুই জানিস জীবনে অনেক মানুষ আসে, অনেকেই কেমন করে আবার চলে যায়, কিন্তু তুই এসেই থেকে গেছিস আমার প্রতিটি ভাবনায়, প্রতিটি স্বপ্নে, প্রতিটি দোয়ায়। তিহান কেয়া থুতনিতে হাত রেখে বলল, তোর চোখের দিকে তাকিয়ে আমি আমার আগামীকালকে দেখি। তোর নামটা শুনলে বুকের মধ্যে এক অদ্ভুত শান্তি নামে। তোর ভালোবাসা আমার জীবনের সবচেয়ে সুন্দর উপহার। আজ আমি তোর কাছে কোনো গল্প চাই না, কোনো কবিতা নয়, আমি চাই একটা জীবন তোর সাথে। সমুদ্রের কোলাহলে চারদিকটা যেন আরও সৌন্দর্য হয়ে উঠল। তিহান এবার কেয়ার হাত ধরে হাঁটু গেড়ে বসে বলল, তোর চোখে আমি আমার গড় খুঁজি, তোর হাসিতে আমি আমার শান্তি খুঁজি, আর তোর পাশে আমি আমার জীবন কাটিয়ে দিতে চাই। তুই আমার সব কিছু শুরু, আর আমি চাই আমার সব কিছু শেষও তুই হ। তাই আজ এই আকাশ, এই বাতাস, এই জমিন, এই চাঁদ আর সূর্য, সব কিছুকে সাক্ষী রেখে আমি তোকে আমার করে নিতে চাই। তুই শুধু একজন নারী নয়, তুই আমার জীবন, আমার মরণ, আমার বেঁচে থাকার একমাত্র কারণ। তুই আমার নিঃশ্বাসে বাঁধা এক অনুভব, তুই আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত জড়িয়ে থাকা ভালোবাসা। তোর নামে লেখা আমার হৃদয়ের প্রতিটি স্পন্দন। আমি তোকে ভালোবাসি, অসীম অশেষ অব্যক্ত ভালোবাসায়। আই লাভ ইউ হার্ট, উইল ইউ ম্যারি মি প্লিজ? তিহানের এই শব্দটা যেন কেয়ার কানে থমকে গিয়ে বাঁধল। তিহান কেয়ার হাতে মৃদু চুমু খেয়ে কোমল কণ্ঠে বলল, জানি তুই আমার উপর রাগ করে আছিস, তোর এই রাগটাই আমি ভাঙাতে চাই, তাই তো তোর প্রিয় জায়গায় প্রপোজ করতে নিয়ে আসা। তবে সরি জান, সারপ্রাইজের জন্য কিটক্যাটে মেডিসিন মিশিয়ে অজ্ঞান করে নিয়ে আসতে হলো। তিহান হাঁটু গেড়ে বসে অবস্থায় কেয়ার হাত ধরে রেখে করুণ কণ্ঠে বলল, জান তুই আমার 18 বছরের পূর্ণতা, তোকে ঘিরেই আমার জীবন। প্লিজ জান, আমাকে ফিরিয়ে দিস না, তোকে ছাড়া আমি বাঁচতে পারবো না। আর যদি অ্যাকসেপ্ট না করিস তাহলে আমি নিজেকে কখনোই ক্ষমা করতে পারবো না। তোকে ছাড়া একটি মুহূর্ত আমার জন্য কত কষ্টকর। কি হলো জান, কিছু তো বল, আমি আর সহ্য করতে পারছি না, বুকের বাঁ পাশটা কেমন যেন করছে। উত্তর দে না জান প্লিজ। কেয়ার মুখে কোনো শব্দ নেই, সে যেন এই মুহূর্তটা অনুভব করতেই কষ্ট পাচ্ছে। সে কি বলবে বুঝতেই অক্ষম। তিহানের এই আর্তনাদ সহ্য করতে পারছে না। অন্যদিকে নিজেকে তুচ্ছ করে বিদেশে চলে যাওয়ার কষ্টটা তাকে কুড়ে কুড়ে খাচ্ছে। কেয়ার চোখের পানি টলমল করতে থাকলো। তিহান কেয়ার পানে তাকিয়ে আবার উঠে বসলো। এই পাগলি, তুই কান্না করছিস কেন? তিহান কেয়ার গাল চোখ ধরে পাগলের মতো বলতে লাগলো কথাটা। এই জান, তুই কাঁদছিস কেন বল না, কি হয়েছে? কাঁদবি না জান, তোর চোখের অশ্রু আমার সহ্য হয় না রে, প্লিজ তুই কাঁদবি না। তোর চোখের জলে আমার আকাশটা এলোমেলো ঠেকছে, আমার খুব কষ্ট হচ্ছে জান, তুই কাঁদবি না জান। বলে তিহান কেয়া চোখে মুখে পাগলের মতো চুমু খেতে লাগলো। কেয়া তিহানকে পিছু হয়ে দাঁড়ালো। তিহান কেয়াকে নরম স্পর্শে নিজের দিকে ফিরিয়ে করুণ কণ্ঠে বলল, তুই কি আমাকে ফিরিয়ে দিবি জান? বল না জান, তুই যদি আজ আমাকে ফিরিয়ে দিস, বিশ্বাস কর আমি একটুও কষ্ট পাবো না। তবে তোর চোখের জল আমায় ভীষণ কষ্ট দিচ্ছে জান, তুই একদম কাঁদবি না জান। দেখ জান, আমার বুকের বাপাসটা কেমন যেন করে ব্যথা করছে, তোর কান্না আমার সহ্য হচ্ছে না। কেয়া মুখ চেপে আরও কান্না করতে থাকলো। তিহান কেয়ার উদ্দেশ্যে বলল, তুই কি আমায় ভালোবাসিস না জান? বল না জান, বল না। কথাটা বলেই তিহান কেয়ার হাত জাগাতে লাগলো। এক পর্যায়ে কেয়া চিৎকার করে বলতে লাগলো, না আমি ভালোবাসি না আপনাকে।
শব্দটা যেন সমুদ্রের ঢেউয়ে বাড়ি খেয়ে আকাশে গিয়ে ঠেকল। সব কিছু স্থির হয়ে গেল। এতক্ষণে সমুদ্রের কোলাহল চললেও এখন যেন তিহানের কাছে সব কিছু থেমে গেল অনুভব হলো। মনের গভীরে এক গভীর শূন্যতা অনুভব হলো। তিহানের চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। কেয়া চিৎকার করে বলতে লাগলো, আমাকে যখন অবহেলা করে বিদেশ চলে গিয়েছিলেন তখন আপনার এই ভালোবাসা কোথায় ছিল? বলুন না কোথায় ছিল? আমাকে আপনার পছন্দ না হলে বলে দিতেন। এভাবে বাড়ি পরিপূর্ণ এত মেহমানের সামনে কেন অপমান করলেন? আপনি জানেন বড় আম্মুর কী হয়েছিল? বড় আম্মুও তখন অসুস্থ হয়ে পড়েছিল। কেয়া তিহানের চোখের দিকে তাকিয়ে রাগী কণ্ঠে বলল, আমাদের কথা আপনি নাই বা ভাবলেন, কিন্তু বড় আম্মুর কথাটা একটি বার ভাবতেন সেদিন। বলুন না কোথায় ছিল সেদিন আপনার এই ভালোবাসা? বলুন তিহান ভাই, বলুন। তিহান বুকের বাঁ পাশে হাত রেখে ভারী কণ্ঠে বলল, প্লিজ জান, আর কিছু বলিস না। আমার বুকের বাঁ পাশটা খুব ব্যথা করছে। তোর চোখের জল আর পিরিয়ে দেওয়া আমাকে জিন্দা লাশে পরিণত করছে। আর কিছু বলিস না তুই। এবার থেমে যা জান। চারপাশের পরিবেশটা নীরব হয়ে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ চুপ থেকে তিহান ভারী কণ্ঠে বলল, অনেক রাত হয়ে গেছে, তোকে বাসায় পৌঁছে দিচ্ছি। তারই মধ্যে হঠাৎ সেই মুহূর্তে জিসানো চিন্তিত হয়ে এসে হাজির হলো। কিরে দোস্ত, তোদের মুখটা এমন দেখাচ্ছে কেন? কিছু কি হয়েছে? না মানে ঠিক আছিস তো তোরা? তিহান এক হাতে চোখের কোণে জমে থাকা জল মুছে জিসানের উদ্দেশ্যে বলল, তোর সাথে কাল কথা হবে, এখন বাসায় যেতে হবে। আরে দোস্ত, হয়েছেটা কি সেটা তো বলবি। তিহান জিসানের কথায় কোনো উত্তর না দিয়ে কেয়াকে নিয়ে গাড়িতে উঠে বসল। তিহান গাড়িতে কেয়ার সাথে একটাও কথা বলেনি। কেয়ার মাথা নিচু, দুহাত আঙ্গুল মুঠো করে জড়িয়ে রেখেছে। মাঝে মাঝে চুপিসারে তিহানের পানে তাকিয়ে আবারও দ্রুত দৃষ্টি সরিয়ে নিচ্ছে, যেন ভয়, অস্বস্তি আর অপরাধবোধ মিলেমিশে বুকের ভিতরে চাপ সৃষ্টি করেছে। তিহান পুরো সময় ড্রাইভিংয়ে মনোযোগ রেখেছে। মুখে কোনো অভিব্যক্তি নেই। সে নীরব, কঠিন, ঠান্ডা, যেন কয়েক ঘন্টা আগের সে প্রপোজের মুহূর্তটা আর কেয়ার ভালোবাসি না বলা শব্দটা তার মনের ভিতরে জমে বরফ হয়ে গেছে। গাড়ির ভিতরে শুধু ইঞ্জিনের শব্দ আর এসির হিমেল বাতাস। তবুও কেয়ার মনে হচ্ছে এই নীরবতা তীব্র, যেন প্রতিটি সেকেন্ড তার অপরাধ বোধ আর স্পষ্ট হয়ে উঠেছে। অবশেষে খানবাড়ির গেটে গাড়ি ঢুকতে তিহান শীতল কণ্ঠে বলল, কেয়া, নাম। কেয়ার বুকটা ধক করে উঠল। ধীরে ধীরে দরজা খুলে পা নামালো, কিন্তু এক মুহূর্তের জন্য তিহানের দিকে তাকানোর সাহস পেল না। মাটিতে পা পড়তে ঠান্ডা হওয়ার সাথে এক অদ্ভুত শূন্যতা তাকে ঘিরে ধরল। মনে হচ্ছিল এই না শব্দটাই হয়তো তাদের মধ্যে চিরকালের দূরত্ব তৈরি করে দিল। দুজনের মুখে কোনো কথা নেই। নীরবতায় প্রবেশ করল খানবাড়ির ভিতরে। তিহান কেয়াকে রুমি দিয়ে চলে যাওয়ার উদ্দেশ্যে দরজার দিকে পা বাড়াতেই কেয়ার নরম শীতল কণ্ঠ, সরি তিহান ভাই। তিহান কেয়ার পানে তাকিয়ে মৃদু হেসে বলল, সমস্যা নাই, তুই ঘুমিয়ে পড়, আল্লাহ হাফেজ। বলি তিহান চলে গেল। কেয়ার চোখে ঘুম আর আসবে কই। সে রুমে পাইচারি করতে থাকলো। একবার এই পাশ থেকে ও পাশ তিহানের কথা ভাবছে। সেই কি কাজটা ঠিক করলো? সেই তো তিহান ভাইকে তার করা বোলটি তুলে ধরতে চেয়েছিল, তবে ভালোবাসে না তা তো নয়। রাত 1:45। হঠাৎ কেয়ার ফোনে জিসানের কল বেজে উঠল। সবেমাত্র চোখ লেগেছিল তার। হঠাৎই এই সময় জিসান ভাইয়ের ফোন দেখে কেয়া চমকে উঠেছে। এত রাতে জিসান ভাই কেন কল করলেন? তড়িঘড়ি করে কল রিসিভ করতেই ওপাশ থেকে জিসানের কণ্ঠ ভেসে এলো, আতঙ্কে কাঁপা স্বরে। বলল, কেয়া, তুমি তাড়াতাড়ি হাসপাতালে আসো। তিহান অ্যাক্সিডেন্ট করেছে। প্লিজ, আমি বুঝতে পারছি না কি করব। তুমি তাড়াতাড়ি এসো। এখন রাখছি, আঙ্কেলকে কল করতে হবে। তবে কিভাবে সবটা বলবো আমি বুঝতে পারছি না। বলেই কলটা কেটে গেল। কথাটা শোনা মাত্র কেয়ার হাত থেকে ফোনটা ছিটকে মেঝেতে পড়ে গেছে। বুকের ভিতরটা হাহাকার করে উঠল। না না তিহান ভাই, এটা আপনি কি করলেন? কেন করলেন? এক মুহূর্তে আর দেরি না করে সে হাসপাতালের উদ্দেশ্যে দৌড়ে বেরিয়ে গেল। হাসপাতালে পৌঁছাতেই কেবিনের বাহিরে জিসানকে কপালে হাত চেপে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। কেয়াকে দেখে জিসান দৌড়ে এলো। তুমি এসেছো কেয়া? জিসান ভাই, তিহান ভাইয়ের কি হয়েছে? কিভাবে হলো বলুন না প্লিজ। জিসান ভারী শ্বাস নিয়ে বলল, শান্ত হও কেয়া। তিহান রাগ করে গাড়ি চালাচ্ছিল, তাই অ্যাক্সিডেন্ট হয়েছে। ওখানে যারা ছিল তাদের একজন তিহানের ফোনে লাস্টে ডায়াল নাম্বার দেখে আমাকে কল দেয়। আমি সঙ্গে সঙ্গে সেখানে ছুটে গিয়েছি। তারপর তিহানকে হাসপাতালে নিয়ে আসি। কথাটা শুনে যেন কেয়ার কান বাড়ি হয়ে এলো। কেয়া মাথা নিচু করে চুপচাপে বসে পড়ল। তার চোখে অশ্রু জমে উঠল। হৃদয়টা ব্যথায় ভরে উঠল, কিন্তু তার ভাষায় প্রকাশ করার মতো শক্তি আর রাস্তা ছিল না। কেয়ার মনের গভীরে একটাই চিন্তা বাজছিল,
সব কিছু আমার জন্যই হয়েছে। যদি তিহান ভাইয়ের কিছু হয়ে যায় আমি নিজেকে কখনোই ক্ষমা করতে পারবো না। তারই মধ্যে হঠাৎ করে ডাক্তার ওটি থেকে বেরিয়ে এলেন। কেয়া ছুটে গিয়ে বলল, বলুন না ডাক্তার, তিহান ভাইয়ের কী হয়েছে? আমার তিহান ভাই সুস্থ হয়ে যাবে তো? প্লিজ বলুন না ডাক্তার। ডাক্তার শান্ত স্বরে বলল, প্লিজ ম্যাডাম, আপনি শান্ত হন। রোগীর অবস্থা খুব একটা ভালো নয়, প্রচুর রক্তক্ষরণ হয়েছে। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি। এ কথা বলেই তিনি দ্রুত ভিতরে চলে গেলেন। এদিকে খানবাড়িতে সবার কাছে খবরও পৌঁছে গেছে, তবে মোতালেব খান আর ফারজানা বেগমকে এখনও কিছু জানানো হয়নি। ফারজানা বেগম এমনিতেই উচ্চ রক্তচাপের রোগী। ছেলের এমন খবর শুনলে হয়তো স্ট্রোক করে বসবেন। মোতালেব খানও বৃদ্ধ মানুষ, বেশি চিন্তা করলে তার সমস্যা হবে, তাই তাদের বাদ দিয়ে বাকিদের জানানো হয়েছে। আমজাদ খান, আজিজুল খান, সামিরা বেগম আর রাইসাও সাথে এসেছে, তবে তিহানের মামার বাড়িতে এখনও জানানো হয়নি। তারই মধ্যে হঠাৎ ডাক্তার আবারও বেরিয়ে এসে বললেন, তিহান খানের পরিবারের লোক কারা? সবাই দৌড়ে এগিয়ে গেল। আমজাদ খানের কান্না ভেজা কণ্ঠ, আমার ছেলে ঠিক হয়ে যাবে তো ডাক্তার? ডাক্তার গম্ভীর কণ্ঠে বললেন, যত দ্রুত সম্ভব ও নেগেটিভ গ্রুপের 2 ব্যাগ রক্তের ব্যবস্থা করুন, তা না হলে রোগীকে বাঁচানো সম্ভব হবে না। এখনই অপারেশন শুরু করতে হবে। এ কথা বলেই ডাক্তার আবারও তড়িঘড়ি করে ওটিতে ঢুকে গেলেন। আমজাদ খান ভেঙে পড়ে চেয়ারে বসে পড়লেন। আজিজুল খান সান্ত্বনা দিতে চেয়ে বললেন, ভাইজান, আপনি কোনো চিন্তা করবেন না, আমি শহরের সব ব্লাড ব্যাংকে খোঁজ পাঠিয়ে দিচ্ছি। বলে আজিজুল খান কানে ফোন তুলে নিল। সামিরা বেগম, রাইসা, কেয়া চিন্তিত চোখে বসে আছে। ইতিমধ্যেই আমজাদ খান, আজিজুল খান আর জিসান 3 জনই ঢাকা শহরের সব ব্লাড ব্যাংকে খোঁজ করে ফেলছেন, কিন্তু কোথাও এই মুহূর্তে ও নেগেটিভ গ্রুপের রক্ত পাওয়া যাচ্ছে না। এদিকে কেয়া কান্না করতে করতে চোখ মুখ ফুলিয়ে ফেলছে। রাইসা সামিরা বেগম কেয়ার চোখে মুখে পানি ছিটা দিল। ও আম্মু, তিহান ঠিক হয়ে যাবে তো, বলো না। ও রাইসা বল না, তিহান ভাই ঠিক হয়ে যাবে তো? আমাকে আগের মতো মায়াপুরি বলে ডাকবে তো? সকালে তিহানের মামা মামি আইমানরা এসেছে, কারণ সকালেই আমজাদ খান তিহানের মামা বাড়ির লোকজনকে খবর পাঠিয়েছে। রাতে তিহানের অপারেশন হয়েছে। অপারেশনের পর তিহানকে আইসিইউতে রাখা হয়েছে, তবে ডাক্তার বলেছেন জ্ঞান ফিরতে 24 ঘন্টারও বেশি সময় লাগতে পারে। রোগীর রক্তক্ষরণ বেশি হওয়ায় রোগীর অবস্থা সিরিয়াস, মাথায় বেশি আঘাতপ্রাপ্ত হয়েছে। রাতে ফারজানা বেগম আর মোতালেব খানকে জানানো হয়নি, তবে আমজাদ খান সকালেই বেরিয়ে পড়েছেন ফারজানা বেগম আর মোতালেব খানকে নিয়ে আসতে। এদিকে সবাই হাসপাতালে চিন্তিত হয়ে বসে আছে। যদিও কেয়া, রাইসা, সামিরা বেগম, জিসান, আজিজুল খান রাতে নির্ঘুম রাত কাটিয়েছেন, তবে আমজাদ খানও রাত নির্ঘুম কাটিয়ে সকালে বেরিয়ে পড়েছেন ফারজানা বেগমকে নিয়ে আসতে। আমজাদ খান চিন্তিত হাতে গাড়ি চালাচ্ছেন, কারণ বাড়ি ফিরে সে খবরটা ফারজানা বেগমকে কীভাবে জানাবেন। তবে তার কাছে আর কোনো রাস্তাও নেই, যেহেতু কাল রাতেই তারা ব্লাড জোগাড় করে ফেলেছেন আর অপারেশনও কমপ্লিট। তবে চিন্তার এখনও শেষ নেই, কারণ ছেলের এখনও জ্ঞান ফেরেনি। এদিকে কেয়া কান্না জড়ানো গলায় একজন নার্সকে অনুরোধ করতে লাগলো, প্লিজ শুধু একবার আমাকে ভিতরে যেতে দিন, আমি ওনাকে এক ঝলক না দেখলে শান্তি পাবো না। নার্স প্রথমে মাথা নেড়ে সোজাসাপটা উত্তর দিল, না ম্যাম, আইসিইউতে প্রবেশ সম্পূর্ণ নিষেধ। ডাক্তাররা আমাদের কড়া নির্দেশ দিয়েছেন, রোগীর যত্নে কোনো ঝুঁকি নেওয়া যাবে না। কথাগুলো শোনার পরও কেয়ার মন মানল না। কেয়ার নার্সকে আকুতি মিনতি করেই যাচ্ছে। বুকের ভিতর কেমন যেন অস্থিরতা ঘুরপাক খাচ্ছে কেয়ার। তার হাতের আঙ্গুলগুলো বারবার জড়িয়ে খুলে ফেলছে। চোখে অদ্ভুত এক তাড়াহুড়া। সে আবারও মিনতি করে বলল, আমি কথা দিচ্ছি কিচ্ছু স্পর্শ করব না, কিছু বলবও না, শুধু 1 মিনিট দাঁড়িয়ে দেখব, প্লিজ একটু দয়া করুন। নার্স বিরক্ত হলেও মেয়েটার চোখে মুখে সে অসহায়ত্ব দেখে মন নরম হয়ে এলো। গভীর নিঃশ্বাস নিয়ে চারপাশে তাকিয়ে নিচু স্বরে বলল, ঠিক আছে, তবে মাত্র 5 মিনিট। ম্যাম, তাড়াতাড়ি বেরিয়ে আসবেন। ডাক্তার দেখে ফেললে আমাদের দুজনেরই সমস্যা হবে। চাকরি নিয়েও টানাটানি শুরু হয়ে যাবে আমার। নার্সের কথায় কি আর বুকের মধ্যে যেন হালকা স্বস্তির বাতাস ঢুকে গেল। চোখের কোণে জমে থাকা জল মুছে নিয়ে সে মাথা নেড়ে সম্মতি জানালো। পা কাঁপতে কাঁপতে ধীরে ধীরে আইসিইউ দরজার দিকে এগিয়ে গেল কেয়া। মনের মধ্যে একটাই কথা, শুধু একটা বার ওনাকে দেখতে চাই, 2টি নয়ন ভরে। আইসিইউর ভারী দরজাটা ধীরে ধীরে ঠেলে ভিতরে ঢুকলো কেয়া। সাথে সাথে শীতল তীব্র জীবনানাশকের গন্ধ কানে এসে লাগলো। পুরো ঘরটা নীরব, শুধু মনিটরের বিপ বিপ শব্দ আর অক্সিজেন সিলিন্ডারের হালকা হিসিস দৌড়নি। ঘরের কোণে সাদা চাদরে ঢাকা বিছানায় শুয়ে আছে তিহান, যার জন্য কেয়ার বুকের ভিতর এত তোলপাড়।
মুখে অক্সিজেন মাস্ক, হাতে নানান তার জড়ানো, বুকের উপর ধীরে ধীরে উঠানামা। সে একসময়ের প্রাণবন্ত মুখ এখন নিস্তেজ প্যাকাশে। কেয়ার পা যেন নিজের অজান্তেই বিছানার দিকে এগিয়ে গেল। চোখের কোণ গরম হয়ে উঠেছে, কিন্তু সে কান্না চেপে রাখল। আলতো করে হাত বাড়িয়ে তার আঙ্গুল ছুঁতে চাইল, কিন্তু মনে পড়ল নার্সের কথা, স্পর্শ করা যাবে না। তবুও কেয়া হাতটা বাতাসে কিছুক্ষণ থামিয়ে রেখে পিস পিস করে বলল, আমি এসেছি, শুনছেন তিহান ভাই? আপনি একদম ঠিক হয়ে যাবেন, প্লিজ ফিরে আসেন না আমার কাছে। তার গলার স্বর কেঁপে উঠল, আর চোখের পানি গড়িয়ে পড়ল গাল বেয়ে। কেয়ার ইচ্ছে করছে তিহানকে জড়িয়ে কান্না করতে, তবে সে পারছে না। বুকের ভিতর চেপে রেখেছে কষ্টটা। তাও চারদিকে পরখ করে দেখল কেয়া নার্সকে কোথাও দেখা যাচ্ছে কিনা, কিন্তু কোথাও দেখা যায়নি। নার্স বাহিরে পাহারা দিচ্ছে। কেয়া তিহানের পাশে বসলো। সে কথা দিয়েছে স্পর্শ করবে না, তাও পারল না। একটি বার তিহান ভাইকে শোয়ার জন্য তার মনটা ব্যাকুল হয়ে গেছে। কেয়া তিহানের হাতে স্পর্শ করে নরম একটা চুমু এঁকে দিয়ে বলল, ও তিহান ভাই, তাকান না একটিবার আমার দিকে। আমি এসেছি তো, দেখুন না সে, আমি আপনারই পাশে আছি। ও তিহান ভাই, তাকাবেন না আমার দিকে? অভিমান হয়েছে বুঝি? আচ্ছা, আপনি যে শাস্তি দিবেন আমি সেটাই মাথা পেতে নিব, তাও একটিবার তাকান তিহান ভাই। আমার যে খুব কষ্ট হচ্ছে। আপনি চোখ না খুললে আমার কি হবে তিহান ভাই? জানেন, আপনি যখন যেদিন বিদেশ চলে গিয়েছিলেন, বড় আব্বু সবাই আপনার উপর রাগ করলেও আমি আপনাকে একটি মুহূর্তের জন্য ঘৃণা করতে পারিনি, কারণ আমি যে আপনাকে ভালোবাসি তিহান ভাই, এখনও তো বাসি। একটি বার চোখ খুলে দেখুন না তিহান ভাই, আপনার মায়াপুরী আপনার কাছেই আছে, কোথাও যায়নি। সে আপনারই থাকবে সারা জীবন। কিন্তু এখনও তিহানের কোনো সাড়া শব্দ নেই। তাতে যেন কেয়ার বুকটা ফাটল ধরল। অবশেষে তিহানের বুকে মাথা রেখে কান্না ভেজা ঠোঁটে চিৎকার করে বলতে লাগলো, তিহান ভাই, আপনি না চাইলেও আমি আপনার হতাম, তাহলে কেন অভিমানে নিজেকে এত কষ্ট দিলেন? আমি কি নিয়ে বাঁচবো এখন? উত্তর দিন না তিহান ভাই, প্লিজ উত্তর দিন। আমার প্রশ্নের উত্তর না দিলে আমি শান্তিতে মরতেও দিব না আপনাকে। এত বড় স্বার্থপর আপনি, না নিয়েই চলে যাবেন আমাকে? ও তিহান ভাই, সুখে গড় বাঁধবেন না আমার সঙ্গে? উঠুন না তিহান ভাই, উঠুন। এ দেখুন, আমি আপনার দেওয়া গোলাপটা কত যত্নে রেখেছি, এমনকি রিংটাও দেখুন আমি হাতে পরেছি। খুলুন না চোখটা তিহান ভাই। কেন খুলছেন না চোখ আপনি? কিসের এত অভিমান আমার উপর আপনার? আপনি যখন আমাকে বিয়ের দিন রেখে বিদেশে চলে গিয়েছেন, কই আমি তো কোনো অভিমান করিনি, তাহলে আজ আপনি কেন করছেন? খুলুন না একটি বার চোখটা, দেখুন না আমার। কেয়ার কান্না ভেজা চোখ থেকে গড়িয়ে পড়া দুফোঁটা জল তিহানের বুকে পড়ল। কেয়া পাগলের মতো কান্না করে তার এত বছরের সব অভিমান বলতে লাগলো। 5 মিনিট শেষ হতে নার্স কাছে জানালাটা পাক দিয়ে ইশারা করলো। কেয়া তাও আসছে না। অবশেষে ব্যস্ত ভাইয়ে নার্স ভিতরে ঢুকলো। ম্যাম প্লিজ, 5 মিনিট হয়ে গেছে, এবার আপনাকে চলে যেতে হবে, উঠুন ম্যাম প্লিজ। কেয়া চোখ জোড়ে মুছে নিয়ে শেষবারের মতো গভীরভাবে তাকালো তিহানের সে শান্ত মুখের দিকে। মনে মনে প্রতিজ্ঞা করল, যাই হোক, আপনাকে আমি হারাতে দিব না তিহান ভাই, এটা আপনার মায়াপুরের প্রতিজ্ঞা। বলে দরজাটা খুলে বেরিয়ে গেল কেয়া। বাহিরে বেরিয়ে আসতে জিসান ডেকে নিল কেয়াকে। কেয়ার চোখ মুখ ফোলা, তারই মধ্যে নরম কণ্ঠে বলল, জিসান ভাই বলুন। কেয়া, তুমি আমাকে সবটা ক্লিয়ার করে বলবে, কাল ওখানে কি হয়েছিল? তিহান কেন এতটা হার্ট হলো? তিহান তো তোমাকে প্রপোজ করতে নিয়ে গিয়েছিল, তাহলে অ্যাক্সিডেন্ট হলো কিভাবে? কেয়া চুপ হয়ে দাঁড়িয়ে রইল, তার মুখে কোনো কথা নেই। কি হলো বলো কেয়া, প্লিজ চুপ করে থেকো না। যত চুপ করে থাকবে তত সমস্যা বাড়বে, প্লিজ বলো কেয়া। কেয়া কিছুক্ষণ চুপ থেকে কান্না ভেজা কণ্ঠে বলল, সব দোষ আমার জিসান ভাই, সব আমার জন্য হয়েছে। আর যদি তিহান ভাইয়ের কিছু হয়ে যায়, আমি নিজেকে কখনোই ক্ষমা করতে পারবো না জিসান ভাই। শান্ত হও কেয়া। আচ্ছা, তুমি কি তিহানকে কিছু বলেছিলে যার জন্য এতটা হার্ট হলো? তিহানকে আমি ছোট থেকে চিনি, ও হার্ট হওয়ার মতো ছেলে নয়, ও অনেক স্ট্রং একটা বয় তিহান। তাহলে আজ হঠাৎ করে এতটা স্যাড হলো কেন? কেয়া নিচু কণ্ঠে উত্তর দিল, আমি ফিরিয়ে দিয়েছি বলে। তবে বিশ্বাস করুন জিসান ভাই, আমি কখনো এমনটা চাইনি। আমি তো তিহান ভাইকে ভালোবাসি, ওনার ভুলটা তুলে ধরতে চেয়েছিলাম। তিহান ভাই যে রাগ করে রাতেই গাড়ি নিয়ে বাসা থেকে বেরিয়ে যাবে, আমি সেটা বুঝতে পারিনি। আমাকে রুমে দিয়ে উনি বেরিয়ে গেলেন। তুমি কেন ফিরিয়ে দিল কে কেয়া? তুমি জানো, 10টা বছর ওষুধও লন্ডনে তোমার কথা চিন্তা করেছে, একটা মুহূর্তেও নিজেকে নিয়ে ভাবেনি। সব শুধু সময় শুধু তোমার কথা ভেবেছে।
কখন বাংলাদেশে আসবে প্রতিষ্ঠিত হয়ে, তোমার যোগ্য হয়ে। ও লন্ডনে থাকলেও কি ওর মনটা শুধু সব সময় পড়ে থাকতো বাংলাদেশে? অপেক্ষার প্রহর গুনত কবে আসবে সেই দিন, যেদিন তোমাকে নিজের করে পাবে। তুমি জানো এমনকি যে রিংটা দিয়ে তোমাকে প্রপোজ করেছে সেটা কোথাকার? ও স্পেশালি তোমার জন্য লন্ডন থেকে নিয়ে এসেছে, যখন তোমাকে ওর মনের কথা জানাবে সেদিন পড়াবে বলে। আর তুমি সে ছেলেটাকে ফিরিয়ে দিলে কেয়া। আমি বুঝতে পারিনি জিসান ভাই এমনটা হয়ে যাবে। আজ তিহান ভাইয়ের কিছু হয়ে গেলে আমি নিজেকে কখনোই ক্ষমা করতে পারবো না, কখনোই না। নিজেকে শান্ত করো কেয়া, ভেঙে পড়লে চলবে না। তুমি বাসায় যাও, গিয়ে রেস্ট করো। তোমার এখন রেস্টের দরকার। কাল সারা রাত ঘুমাওনি। আমরা আসি, এদিকটা সামলে নিব। না জিসান ভাই, তিহান ভাই যতক্ষণ না পর্যন্ত জ্ঞান ফিরবে ততক্ষণ আমি কোথাও যাব না, এখানেই থাকবো। পাগলামি করো না কেয়া, এখন বাসায় গিয়ে রেস্ট করো। আমরা আসি তো, এদিকটা সামলে নিতে পারবো, তুমি চিন্তা করো না। কেয়া রাজি হচ্ছিল না বাসায় যেতে। তবে আজিজুল খান কেয়াকে জোর করে গাড়ি করে বাড়ি পৌঁছে দিয়ে যান। তবে সামিরা খান হাসপাতালেই থেকে যান, কারণ ফারজানা বেগমকে সামলানোর জন্য ওখানে একজন থাকা দরকার। আর রাইসা সকালে বাড়ি চলে গিয়েছিল। আমজাদ খান রাইসাকে গাড়ি করে পৌঁছে দিয়ে ফারজানা বেগম আর মোতালেব খানকে নিয়ে আসতে গিয়েছেন। কেয়া নত মস্তিষ্কে খান বাড়িতে প্রবেশ করে সোজা চলে গেল রুমে। তবে তার মনটা কেমন যেন করছে, তিহানের রুমের দিকে মনটা টানছে। অবশেষে কেয়া তিহানের রুমে প্রবেশ করলো। যদিও তিহানের রুমে তালা থাকে, কারো ঢোকা নিষেধ, তাও কেয়া ডুপ্লিকেট চাবি দিয়ে ভিতরে প্রবেশ করলো। ভিতরে ঢুকতেই চারদিকটা পরখ করে দেখলো কেয়া। রুমটা কেমন শান্তশিষ্ট, যেমন তিহান শুয়ে আছে হাসপাতালের আইসিইউতে। তিহানের কথা মনে পড়তেই কেয়ার চোখের জল টলমল করতে লাগলো। হঠাৎই চোখ গেল ওয়ার্ড্রপের পাশে রাখা নীল রঙের একটা লাগেজের দিকে। যদিও এটা তিহানের পার্সোনাল, তবে কেয়ার মনটা টানছে সেটার দিকে। অবশেষে কেয়া এগিয়ে গেল লাগেজটার কাছে। ইতিমধ্যে ফারজানা বেগমকে নিয়ে আমজাদ খান হাসপাতালে পৌঁছে গিয়েছেন, সঙ্গে মোতালেব খানকেও। ফারজানা বেগম আমজাদ খানকে রাস্তায় বারবার জিজ্ঞেস করলো কি হয়েছে, এত তো চিন্তিত দেখাচ্ছে কেন, আর কাল রাতে কোথায় ছিল, বাসায় কেন ফিরেনি। একের পর এক প্রশ্ন করেই যাচ্ছে ফারজানা বেগম। তবে আমজাদ খানের মুখে কোনো শব্দ নেই। মোতালেব খানও জিজ্ঞেস করলো, আমজাদ কি হয়েছে, এত চিন্তিত দেখাচ্ছে কেন তোমাকে, কিছু কি হয়েছে? আমজাদ খান রাস্তায় কাউকেই কোনো রকম কিছুর উত্তর দেয়নি। হাসপাতালে কাছে এসে গাড়ি থামলো। ফারজানা বেগম আর মোতালেব খান গাড়ি থেকে নামলো। কি গো, তুমি এখানে কোথায় নিয়ে আসলে আমাদের? এটা তো হাসপাতাল। মোতালেব খানও ছেলেকে জিজ্ঞেস করে যাচ্ছে, তবে আমজাদ খানের মুখে কোনো শব্দ নেই। আস্তে ধীরে মোতালেব খান আর ফারজানা বেগমকে হাসপাতালের ভিতরে নিয়ে গেল আমজাদ খান। সামিরা বেগমকে বসে থাকতে দেখে ফারজানা বেগম কাছে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলো, তুমিও হাসপাতালে কেন? আর সবাই হাসপাতালে কি করছে, কারো কি কিছু হয়েছে? তারই মধ্যে হঠাৎ করে সামিরা বেগম ফারজানা বেগমকে জড়িয়ে ধরে কান্না করে দিল। এতে ফারজানা বেগম আরও ভয় পেয়ে যায়। তার আত্মা কেঁপে উঠল। কি হয়েছে কিছুই বুঝতে পারছে না। ফারজানা বেগম সামিরা বেগমকে জড়িয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে ছোট, তুমি কাঁদছো কেন? সামিরা বেগম ফারজানা বেগমকে জড়িয়েই বললেন, আপা তিহান বাবা, বলেই চুপ হয়ে গেল। সাজিদ হকও চুপচাপ পাশে দাঁড়িয়ে রইলেন। বোনকে কিভাবে সবটা বলবেন বুঝতে পারছে না। কি হয়েছে আমার তিহানের? কি হলো ছোট, চুপ করে আসো কেন তুমি? আপা, আমাদের তিহান বাবার অ্যাক্সিডেন্ট হয়েছে। শব্দটা ফারজানা বেগমের কানে যাওয়া মাত্রই ফারজানা বেগম কানে হাত দিয়ে চিৎকার করে উঠল। সঙ্গে সঙ্গে ফারজানা বেগম জ্ঞান হারালো। মোতালেব খানও বুকের বাপাশে হাত দিয়ে বসে পড়ল। সামিরা বেগম কোনো রকমে ফারজানা বেগমকে দৌড়ে চেয়ারে বসালো। তিহানের মামিও বসলেন ফারজানা বেগমের কাছে। আয়মান, রীতি আর নিশাকে নিয়ে একটু আগে বেরিয়ে গেছে। তিহানকে আইসিইউর বাহির থেকে এক পলক দেখে তারা আবার সন্ধ্যায় আসবে। মোতালেব খান কান্না ভেজা চোখ নিয়ে আমজাদ খানের উদ্দেশ্যে জিজ্ঞেস করলেন, দাদু কখন অ্যাক্সিডেন্ট করেছে? আমাদের কেউ জানালো না কেন? তোমরা একাই সর্দার হয়ে গেছো, একটিবারকে জানানোর প্রয়োজন পর্যন্ত মনে করলে না? আরে বৌমাকে না জানাও, আমাকে তো অন্তত জানাতে পারতে তোমরা। আমজাদ খান মাথা নিচু করে কপালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। আজিজুল খান আর জিসান এখনও দৌড়াদৌড়িতে আছে। হঠাৎই জিসান আর আজিজুল খান হাসপাতালে প্রবেশ করতে মোতালেব খান আর ফারজানা বেগমকে দেখতে পায়। দাদু, আপনারা কখন এলেন? আর আন্টির কি হয়েছে? মোতালেব খানের ভারী কণ্ঠ। দাদুভাই, তুমি তো অন্তত আমাকে জানাতে পারতে খবরটা। জিসান মোতালেব খানের সামনে হাঁটু গেড়ে বসে বলল, দাদুভাই, হঠাৎ করে সব কিছু হয়ে গেছে, আপনাদের জানাতে পারিনি। আপনার একটু বয়স হয়েছে,
আর আন্টি উচ্চ রক্তচাপের রুগী, টেনশন করলে সমস্যা হবে বলে তাই কিছু জানানো হয়নি আপনাদের। কি সমস্যা হবে? আমার দাদুভাইয়ের এই অবস্থা, তোমরা আমাকে এখন জানালে আর সমস্যা দেখাচ্ছ? শান্ত হন দাদু, প্লিজ আপনি একটু এখানে বসুন। না, আমি বসবো না, কাঁপা কণ্ঠে উত্তর দিলেন মোতালেব খান। নিজেকে শান্ত করতে পারছি না আমি। এই বয়সে এসে আমার দাদুভাইয়ের এমন অবস্থা দেখতে হবে? এর চেয়ে আমার মৃত্যু হওয়াই ভালো ছিল। আমজাদ খান এগিয়ে এসে মোতালেব খানের কাঁধে হাত রেখে বললেন, বাবা, তিহান ঠিক হয়ে যাবে, চিন্তা করবেন না। ওকে ঠিক হতেই হবে আমাদের জন্য। আমি এতিমখানাতে নাসিরউদ্দিন সাহেবকে বলে দিয়েছি সবাই তিহানের জন্য দোয়া করছে। তারই মধ্যে হঠাৎ পাশ থেকে সামিরা বেগমের কোলের মধ্যে ফারজানা বেগমের চোখের পাতা কেঁপে উঠল। ধীরে ধীরে জ্ঞান ফিরে আসতেই তিনি ব্যাকুল হয়ে বললেন, আমার তিহান কোথায়? তোমরা বলো, আমার ছেলে কোথায়? কোথায় রেখেছো ওকে তোমরা? আমজাদ খান পাশে এসে ফারজানা বেগমকে সান্ত্বনা দিতে চেয়ে বললেন, তিহান ভালো আছে, তুমি শুধু শুধু চিন্তা করছো। না, আমি বিশ্বাস করি না। আমার ছেলেকে এনে দাও আমার কাছে। আমি একটি বার দেখবো আমার ছেলেকে। প্লিজ আমাকে কেউ নিয়ে যাও আমার ছেলের কাছে, তোমাদের অনুরোধ করছি। সামিরা বেগমের নরম কণ্ঠ, শান্ত হন আপা, কাল তিহান বাবার অপারেশন হয়েছে, এখন দোয়া করেন জ্ঞান যেন তাড়াতাড়ি ফিরে আসে। ইতিমধ্যে লাঞ্চেরও টাইম হয়ে গিয়েছে। জিসান সবার জন্য খাবার নিয়ে এসেছে। তবে ফারজানা বেগমকে দেখতে না পেয়ে জিসান জিজ্ঞেস করল, আন্টি কোথায়? সামিরা বেগম বললেন, আপা নামাজ পড়ে খুব কান্নাকাটি করছেন, আমাদের কারো কোনো কথা শুনছেন না এই মুহূর্তে, তাই এখন কিছু খাবেন না বলে মনে হয় না। আন্টি কিছু না খেলে তো অসুস্থ হয়ে পড়বেন। তবে কিভাবে যে বোঝাবো আপাকে, উনি তো কারো কোনো কথাই শুনছেন না। এদিকে কেয়া ধীরে ধীরে এগিয়ে গিয়ে বসলো তিহানের ওয়ারড্রপের পাশে রাখা নীল লাগেজটার কাছে। বুকের ভিতর ঢাকের মতো দুপ দুপ করছে, কাঁপা কাঁপা হাতে চলো সেটাকে। ভিতরে ভিতরে ভয় যেন গলা চেপে ধরেছে, কারণ তিহানের অনুমতি ছাড়া কেউ তার কোনো জিনিসে হাত দেয় না। তিহান খুবই রাগী মেজাজের ছেলে, তবুও অদ্ভুত একটা সাহস তাকে গ্রাস করল। এক মুহূর্ত থমকে দাঁড়িয়ে গভীর শ্বাস নিল, তারপর ধীরে ধীরে খুলে ফেলল লাগেজের চেইন। খুলতেই যেন কেয়ার চোখ দুটো বড় বড় হয়ে গেল। লাগেজের ভিতরে সোনালি রঙের একটি বক্স, সেটি বেশ সযত্নে রাখা হয়েছে। পাশে তিহানের দামি দামি জিনিসপত্র ছড়ানো। তিহান অনেক বেশি পারফিউম ব্যবহার করত, আর তার গন্ধ ছিল মাতাল করার মতো। কিন্তু এত কিছুর মধ্যে কেয়ার দৃষ্টি আটকে আছে শুধু সেই সোনালি বক্সটির দিকেই। বক্সটি তালাবদ্ধ হওয়ায় কেয়া খুলতে পারছে না। তারপর বক্সটি হাতে নিয়ে অনেকক্ষণ ঘুরিয়ে পেঁচিয়ে দেখল কেয়া, কিন্তু চাবি ছাড়া সেটি খোলা একেবারেই অসম্ভব। তবে এটা চাবি কোথায় পাবে কেয়া? কারণ এটা চাবি তো তিহান ভাইয়ের কাছে। তেয়া অনেকক্ষণ চেষ্টা করার পরও বক্সটি খুলতে পারল না। অবশেষে কেয়া বক্স হাতে নিয়ে নিচের রুমে চলে গেল। রুমে গিয়ে বিছানায় রেখে বক্সটা অনেকক্ষণ এক নজরে দেখল কেয়া। এমন আশ্চর্য বক্স, তাও আবার সোনার বাক্সে রাখা, বিষয়টা আশ্চর্যজনক। এইদিকে এতিমখানা থেকে নাসিরউদ্দিন সাহেব এসেছেন, সঙ্গে বৃষ্টিকেও নিয়ে এসেছেন। নাসিরউদ্দিন সাহেব হাসপাতালে পৌঁছাতেই চোখের সামনে পড়ল আমজাদ খানকে। স্যার, ছোট স্যার এখন কেমন আছেন? আমজাদ খান কপালে হাত দিয়ে দাঁড়িয়ে রইলেন। পাশে থাকা মোতালেব খান কান্না ভেজা নরম কণ্ঠে উত্তর দিলেন, দাদুভাইয়ের এখনও জ্ঞান ফিরেনি, জানি না কবে ফিরবে। কোলে থাকা বৃষ্টি কান্নামুখো হয়ে বলল, আমার আঙ্কেল কোথায়? আমি আঙ্কেলের কাছে যাব, আমাকে আঙ্কেলের কাছে নিয়ে চলো। নাসিরউদ্দিন সাহেব বৃষ্টিকে সান্ত্বনা দিতে চেয়ে বললেন, শান্ত হও মামনি, তোমার আঙ্কেল ঘুমিয়ে আছেন, ঘুম ভাঙলেই তোমাকে আবার কোলে নিবে, তোমাকে চিপস কিনে দিবে কেমন? না না, আমি আঙ্কেলের কাছে যাব। তোমরা পৌঁছা, তোমরা আমাকে মিথ্যে বলছো, আমি এক্ষুনি আঙ্কেলের কাছে যাব, নিয়ে চলো আমাকে। বলে বৃষ্টি নাসিরউদ্দিন সাহেবের কলা ধরে জাগাতে লাগলো। পাশে থাকা মোতালেব খান উত্তরে বললেন, বৃষ্টি দিদিভাই, তুমি আমার কোলে আসো না, আমি শুধু আঙ্কেলের কোলে যাব। নাসিরউদ্দিন সাহেব উত্তর দিলেন, জেদ করে না মামনি, বললাম তো তোমার আঙ্কেল ঘুমিয়ে আছেন, এখন গেলে ওনার ডিস্টার্ব হবে, তুমি পরে যেও কেমন, এখন আসো, তোমাকে চিপস কিনে দিচ্ছি। না না, আমি কোথাও যাব না, আমাকে কোথাও নিয়ে যাচ্ছ, আমি আঙ্কেলের কাছে যাব, বলেই কান্না করতে লাগলো বৃষ্টি। এদিকে ফারজানা বেগমও কারো কোনো কথা শুনছেন না, তিনি নামাজের সিজদায় পড়ে কান্নাকাটি করেই যাচ্ছেন। সামিরা বেগম অনেকক্ষণ বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু তাতেও কোনো লাভ হলো না। হয়তো মায়ের জেদটাই তিহানও পেয়েছে। ছেলে যতক্ষণ না পর্যন্ত সুস্থ হবে তিনি মুখে কিছুই তুলবেন না, কড়া গলায় বলে দিলেন। সামিরা বেগমের সাথে তিহানের মামি মার্জিয়া বেগমও অনেক বোঝানোর চেষ্টা করলেন ফারজানা বেগমকে, কিন্তু না, তিনিও ব্যর্থ। অবশেষে সাজিদ হক সামিরা বেগম আর মার্জিয়া বেগমকে ডেকে নিয়ে গেলেন। আপাকে বুঝিয়ে লাভ হবে না, আপা ছোট থেকে জেদি, সেটা আমার ভাগিনাও কিছুটা পেয়েছে।
উনি কারো কোনো কথা শুনবেন না এই মুহূর্তে। খাওয়াতে গেলে উল্টো আরও সমস্যা হয়ে যাবে। আমি দেখি কিছু করা যায় কি না। আপনারা এখন খেতে চলুন। এরই মধ্যে ডাক্তার আবারও বেরিয়ে এলেন। হঠাৎই ইমার্জেন্সি ইঞ্জেকশনের জন্য নার্সকে অর্ডার করলেন। ডাক্তার তাড়াহুড়ো করে চলে যাওয়ার সময় আমজাদ খান দৌড়ে কাছে গেলেন। ডাক্তার সাহেব, আমার ছেলের জ্ঞান ফিরেছে তো? দেখুন মিস্টার খান, আমরা তো যথাসাধ্য চেষ্টা করছি, বাকিটা আল্লাহর হাতে। আপনারা দোয়া করুন তিহান খানের জন্য, বলে ডাক্তার আবারও আইসিইউতে ঢুকে গেলেন। যদিও সবাই খাওয়ার জন্য যাচ্ছিলেন, ডাক্তারের ইমার্জেন্সির কথা শুনে কারো ভিতরে আর পানি নেই। তবুও জিসান জোর করে সামিরা বেগম, মোতালেব খান আর মার্জিয়া বেগমকে খাওয়ানোর চেষ্টা করলো। মোতালেব খান চেয়ারে বসেই কান্না করতে লাগলেন। আল্লাহ, আমার দাদুভাইকে তুমি সুস্থ করে দাও, তার বদলে তুমি আমাকে নিয়ে যাও। তাও দয়া করে আমার দাদুভাইকে সুস্থ করে দাও আল্লাহ। তারই মধ্যে হঠাৎ করে মোতালেব খানের আবারও প্রেশারের চাপ দিয়েছে। তারপর একজন নার্সকে দৌড়ে নিয়ে আসলেন আমজাদ খান। এমনি তো তিহান আইসিইউর মধ্যে, আবার মোতালেব খানের এই অবস্থা। খানবাড়ির সবার দুপুরের খাওয়ার হলো কই। মোতালেব খানকে নিয়ে শোয়ানো হয় একটা রুমে। ওখানে একজন নার্স সেবা দিচ্ছেন মোতালেব খানকে। সামিরা বেগম আর মার্জিয়া বেগম চিন্তিত মস্তিষ্কে বসে রইল। আমজাদ খানও কান্না করছেন। আজিজুল খান বোঝাতে এসেও তার চোখ থেকে গড়িয়ে পড়ল দু এক ফোঁটা জল। বাতিজার এমন করুণ পরিণতি জিসান কাউকে সামলাতে পারছে না। সেও একপাশে দাঁড়িয়ে কপালে হাত রেখে দাঁড়িয়ে আছে। টলমল করছে তার চোখের জল। তার ছোটবেলার বন্ধু আজ আইসিইউতে পড়ে আছে, যার সাথে এত মজা দুষ্টামি করেছে। তিহানের সাথে করা দুষ্টমিগুলোর কথা মনে করে জিসানও চোখের জল আটকে রাখতে পারল না। অবশেষে সেও কান্না করে দিল। সবার চোখেই জল, যেন কাল নেমে এসেছে খানবাড়ির মানুষদের উপর। খানবাড়ির একমাত্র আদরের সন্তান তিহানের এই অবস্থা। এরই মধ্যে সন্ধ্যা নেমে আসলো। রাইসে এসেছে তিহানকে দেখার জন্য। সঙ্গে আইমানরাও এসেছে। আইমান মার্জিয়া বেগমকে জিজ্ঞেস করলো, আম্মু, তিহান ভাইয়ের জ্ঞান এখনও ফিরেনি? মার্জিয়া বেগম উত্তর দিলেন, না, এখনও ফিরেনি। আইমান চিন্তিত হয়ে আইসিইউর সামনে গেল। বাহির থেকে তিহানকে দেখার চেষ্টা করলো গ্লাসের পাক দিয়ে। সঙ্গে রীতিও গেল। রীতির মনটাও খারাপ, চোখে পানি টলমল করছে। কদিন আগেও তার ক্রাশ তিহান ভাইকে সুস্থ দেখল, আর এখন আইসিইউতে। এদিকে কে আরও দুপুর থেকে খাওয়া দাওয়া বন্ধ। রহিম অনেক চেষ্টা করেও পারেনি কেয়াকে খাওয়াতে। সে কখন থেকে বক্সটা সামনে রেখে বসে আছে। কেয়া সোনালি বক্সটা বারবার ঘুরিয়ে পেঁচিয়ে দেখল, কিন্তু চাবি ছাড়া তালা খোলা সম্ভব হচ্ছে না। তারই মধ্যে হঠাৎ তার চোখে লাগলো বক্সের দাঁত ব্লকটা কতটা ছোট আর সূক্ষ্ম। মুহূর্তের জন্য মনে হলো এক টুকরো লোহা বা ক্লিপ দিয়েও হয়তো এটা খোলা যেতে পারে। তারপর সাবধানে সে ডেস্কের ডয়ার থেকে একটা ছোট দাঁতব ক্লিপ নিল। ধীরে ধীরে বক্সের লকের হালকা ফাঁকগুলোতে ক্লিপটা ঢুকিয়ে দিল। নিখুঁত ধৈর্য ধরে চাপ দিতে লাগলো, আর ঠিক সেই মুহূর্তে একটুখানি ক্লিক শব্দ হলো। লক খুলে গেছে। কেয়ার চোখ বড় হয়ে গেল। চাবি ছাড়াই নিজের কল্পনা ও দ্রুত মেধার মাধ্যমে সে বক্সটা খুলতে পেরেছে। বক্সটা খুলতেই কেয়া চোখে পড়ল ভিতরে রাখা ছোট ছোট কিছু কাগজ। সেগুলো কেবল রঙিন কাগজের টুকরো, কিন্তু ধীরে ধীরে সে লক্ষ্য করল প্রতিটি কাগজে হাতের লেখা কিছু আছে। কাগজগুলোতে লেখা ছিল ছোট ছোট চিরকুট, কখনো বড় হাতের অক্ষরে, কখনো ছোট ছোট নিখুঁত চিহ্নে লেখা। সব কিছুই তিহানের হাতের ছাপ। কে একটা চিরকুট হাতে নিল। খুলতে প্রথমে চোখ পড়ল, যেখানে নিশি ডুবলে শেষ প্রহরের মুখে, সেখানে আমি কোনো এক অপেক্ষার নতুন শোচনার মোহে। কে আর বুকটা দুকফুক করে উঠল, তাও মুখে মুচকি হাসল। তারপর আরেকটা চিরকুট হাতে নিল। সেখানে লেখা রয়েছে, দূরত্ব যদি ভালোবাসা কমিয়ে দিত, তাহলে হয়তো আমি তোকে ভুলে যেতাম। দূরত্বই যদি সব হতো, তাহলে হয়তো ভালোবাসা নামক জিনিসটার অস্তিত্বই থাকতো না এই পৃথিবীতে। তোকে ছাড়া এখানের প্রতিটি রাত আমার বিষাক্তভাবে কেটেছে মায়াপুরী। কে এই চিরকুটির টুকরোটা রেখে আরেকটা হাতে নিল। সেখানে লেখা, মায়াপুরী, লন্ডনের রাত যত নিঃশব্দ হয়, আমার বুকের ভিতর তত বেশি হাহাকার জমে ওঠে। এ হাজারো মানুষের শহরে আমি ভয়ানক একা, কারণ আমার পৃথিবী তো শুধু তুই। কে একের পর এক চিরকুট খুলছে, তার চোখের জল টলমল করছে। কে চোখের সামনে আরেকটা চিরকুট পড়ল। কত রাত জানালার পাশে দাঁড়িয়ে কেঁদেছি জানিস? লন্ডনের কুয়াশা ভিজে গেছে আমার চোখের জলে। তুই থাকলে হয়তো আমি এতটা একা হতাম না মায়াপুরী। মায়াপুরী, যদি একবার বলতে পারতাম, তোকে ছাড়া আমার প্রতিটা দিন আমার বুকের ভিতরে ছুরির আঘাতের মতো লাগে। তুই কি কোনোদিনও বুঝবি তোমাকে মিস করার যন্ত্রণা কতটা ভয়ানক?
মনে হলো কেয়ার চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল সিরকুটটায়। সিরকুটগুলো রাখতে হঠাৎই কেয়ার চোখ গেল একটা কাগজের দিকে। কাগজটা সযত্নে রাখা হয়েছে সোনালি বক্সটার ভিতরে, যেন লেখাগুলো অস্পষ্ট ছাপ বহু বছর ধরে রাখা হয়েছে। তাও লেখাগুলো বোঝা যাচ্ছে কিছুটা। কেয়া সিরকুটটা খুলল। আমার প্রিয় সহচরণী, প্রাণপ্রিয় হৃদয়হরণী, আমার হৃদয়ের মায়াপুরী, আমার বেঁচে থাকার একমাত্র নিঃশ্বাস, তুই আমার হৃদয় জুড়ে যতটুকু আছিস, হয়তো এই চিঠির কাগজে লিখলেও কম হয়ে যাবে। শেষ হয়ে যাবে কলমের কালি, নিভে যাবে সূর্যাস্তের আলো, ক্লান্ত হয়ে পড়বে নীল দিগন্তের মেঘেরা, জড়ে পড়বে মিষ্টি সুবাসিত ফুলেরা। তোর দেখা পাওয়ার আকাঙ্ক্ষায় কেঁদেছে নীরবে, চোখের জলে ভিজেছি অজানা গুমের স্রোতে। তুই আমার একমাত্র হাসির কারণ, পড়ন্ত বিকেলের নীল আকাশের আহ্বান। তোর মায়াবী মুখ রজনীগন্ধা ফুলের সুবাস মাখা, হার মানায় তাতে চাঁদের আলো রংধনু আঁকা। তোর অনুপস্থিতি যেন আলোহীন অন্ধকার রাত। তুই আসলেই জীবন হয় সুরভিত ফুলের প্রভাত। তোর মায়াবী মুখ গন্ধরাজের সুবাসে ভরা, হার মানায় তাতে চাঁদের রূপসী ধরা। তুই হাসলে নীল দিগন্তের উড়ন্ত মেঘেরা হাসে, আমার পৃথিবী পূর্ণতা পায়। আর তুই কাঁদলে আমার ভিতরটা ছেড়ে যায়। এই ভালোবাসার শান্ত নয় ভয়ঙ্কর সহচরণী। রাতের আধারে যখন জানালার পাশে বসে আকাশ দেখি, ভাবি তুই হয়তো একই আকাশের নিচেই আছিস। তবুও কেন এত দূরে, কেন এত অভাব? চোখ ভিজে যায় শুধু তোরই নাম ডেকে। তুই জানিস, তোকে একটিবার দেখার আকাঙ্ক্ষায় পশ্চিম আকাশে সূর্য ধীরে ধীরে লুকিয়ে যায়। দিনের পাখিরা সন্ধ্যার অন্ধকারে ডানা মিলে ঘরে ফিরে। নদীর ঢেউ ক্লান্ত হয়ে তীরে এসে থেমে যায়। ফুলেরা রাতের শিশিরে চোখ বুজে ঘুমিয়ে পড়ে। সমুদ্র তার গর্জন থামিয়ে শান্ত হয়। চাঁদ আকাশে সাদা মুখ দেখিয়ে হাসে। পাহাড়ের বুক জুড়ে নেমে আসে গভীর নীরবতা। তবুও তোকে দেখার তৃষ্ণা আমার মেটে না, বরং প্রতিটি নিঃশ্বাস আরও গভীর হয়ে ওঠে। আমার হৃদয়ের মায়াপুরী, দেখা দিবি তো আমাকে? তোর সাথে পথ চলা আমার এই জনমের নয়, পরের জনমেরও। আজকের এই ২৪ বছর বয়সে তোকে যেভাবে চেয়েছি, বিশ্বাস কর ২৪০০ বছর যদি আমি বাঁচতাম, তাও আমি তোকে এভাবেই চাইতাম। তুই আমার ১৮ বছরের পূর্ণতা, আমার অমূল্য পুরস্কার। তুই যে আমার নিঃশ্বাসে বাঁধা এক অনুভব। চিঠিটা পড়ে কেয়ার চোখের কোণে জল জমে আসলো। সে এক হাতে চিঠিটা বুকে জড়িয়ে অন্য হাতে চোখ জোড়া মুছে উঠে দাঁড়ালো। সিরকুটগুলো সোনালি বক্সে রেখে আবারও হাঁটা ধরল তিহানের রুমের উদ্দেশ্যে। রুমে পৌঁছাতে কেয়ার হৃদয় স্নিগ্ধ ভরে উঠল। এই রুমেই তার তিহান ভাই থাকতো। একটু মুচকি হেসে কেয়া বক্সটা আবারও লাগেজের ভিতরে রেখে দিল। তারপর উঠে দাঁড়াবে ঠিক তখনই কারো ফোন বাজার শব্দে ভেসে আসলো কেয়ার কানে। কেয়া চারপাশে খোঁজার চেষ্টা করলো। হঠাৎই চোখ গেল বিছানার পাশে পড়ে থাকা ফোনটার দিকে। ততক্ষণে কলটাও কেটে গেল। কেয়া প্রশ্নার্ত চোখে তাকালো ফোনটার দিকে। তারপর হাতে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখল, এটা তো তিহান ভাইয়ের ফোন। আর তিহান ভাইয়ের ফোন তো তিহান ভাইয়ের সাথেই ছিল। তাহলে এটা এখানে কিভাবে এলো? তারপর হঠাৎই কেয়ার মনে পড়ল, তিহান ভাই তো 2টা ফোন ইউজ করতো। হয়তো এটা তাড়াহুড়োয় রুমে ফেলে গিয়েছিল। ভাবতে ভাবতে হঠাৎই আবার কলটা বেজে উঠল। কেয়া স্ক্রিনে তাকিয়ে দেখল কোনো এক মেয়ের নাম, যারা। সঙ্গে সঙ্গে কেয়া কলটা রিসিভ করলো। কলটা রিসিভ করতেই ওপাশ থেকে চিন্তিত কণ্ঠ বেশি উঠল। কিরে, তুই ঠিক আছিস তো? দেশে গিয়ে তো ভুলেই গিয়েছিস আমাকে। কল ধরছিস না কেন? আমি কত টেনশনে ছিলাম তুই জানিস। গত 2 দিন যাবৎ তোকে কলে পাচ্ছি না। কেন, কি হয়েছে তোর? তুই ঠিক আছিস তো জান? জান কথাটা কেয়ার কানে পৌঁছাতেই যেন সপ্তম আকাশ থেকে পড়ল সে। অবাক হলো। তারপর বারিক কণ্ঠে প্রশ্ন করলো, কে আপনি? ওপাশ থেকে যারা একবার উল্টো প্রশ্ন করলো, আপনি কে? কেউ উত্তর দিল, আমি কে পরে জানা যাবে। আপনি তিহান খানের কে হন? আমি যারা জেসমিন, তিহানের কাছের ফ্রেন্ড। ধরতে পারেন খুব কাছের কেউ, প্লাস ওর কোম্পানির কাজে জড়িত আছে। কাছের কেউ কথাটা শুনে যেন কেয়ার বুকে গিয়ে বিঁধল। কে আবারও প্রশ্ন করলো, তিহান খানের সঙ্গে আপনার কি সম্পর্ক? যারা উত্তর দিল, যদিও আমরা এখন ফ্রেন্ডশিপে আছি, তবে খুব শীঘ্রই হব কাছের কেউ। তা আপনি কে সেটা তো বললেন না। হ্যালো হ্যালো মিস, শুনতে পারছেন? কেয়া কলটা কেটে দিল। কেয়ার চোখ মুখ শুকিয়ে গেল। সে বাড়ি থেকে এখন বের হবে হাসপাতালের উদ্দেশ্যে। তারই মধ্যে হঠাৎ হাজির হলো লম্বা ছড়া একজন সুদর্শন পুরুষ, যার চোখের মণিদ্বয় নীলসে রঙের, নীল কোট প্যান্ট। কেয়া হঠাৎই অবাক হয়ে গেল। শান ভাই আপনি? হ্যাঁ, আপনি কখন এলেন? এই তো কাল রাতের ফ্লাইটে এসেছি। তা বাসার কাউকে দেখছি না যে। আর পুফি কোথায়?
আম্মু হাসপাতালে। ও আচ্ছা, আপনি বসুন শান ভাই, রহিমা আপাকে বলছে আপনাকে শরবত মিষ্টি দিতে। না না, এসবের দরকার নাই, আমি এসেছি তোকে নিয়ে যেতে। মানে? বলে গেলি 2 বছর আগে পুপিকে দিয়ে যাওয়া কথা। আমি ডেনমার্ক থেকে ফিরে এসেছি তোর জন্য। এবার আর দেরি নয় কেয়া, আমি তোকে আমার সঙ্গে নিয়ে যেতে এসেছি। অসম্ভব শান ভাই, তিহান ভাই হাসপাতালে আইসিইউতে। এইদিকে বাড়ির কারো মুখে কোনো নেই, আপনি এসেছেন আমার স্বার্থ নিয়ে। কে আইসিইউতে? তো চাচাতো ভাই, কি যেন নাম? ও হ্যাঁ, তিহান রাইট, যে তোকে এত মানুষের সামনে অবহেলা করে চলে গিয়েছিল সে। শান ভাই দেখ কেয়া, পুরনো সব কথা বলে যা। ওই ছেলে তোকে কখনোই সুখে রাখতে পারবে না, যার কাছে শুরুতেই তুই অবহেলার শিকার হয়েছিস। একবার আমার সঙ্গে জীবনটা শুরু করে দেখ জান, ট্রাস্ট মি, একটু কষ্ট হতে দিব না আমি তোর। সুখে থাকবি তুই আমার সঙ্গে। দরকার নেই আমার সেই সুখে থাকা, যেখানে আজাদুল খান তিহান নেই। একদম লাগবে না আমার সেই সুখ। আমার এখনই হাসপাতালে যেতে হবে। আমি আসছি শান ভাই। শান কেয়ার পথ আটকে দাঁড়ালো, তাতে যেন কেয়ার রাগ আরও দ্বিগুণ হারে বেড়ে গেল। আমার রাস্তা থেকে সরে যান শান ভাই, আগে শুন না আমার কথাটা। না, আমি এখন আর কোনো কথা শুনবো না, একবার ভেবে দেখ যান। দরকার নাই, এই তানহা সাবরিন খান কেয়া আজাদুল খান তিহানের ছিল, তিহানের আছে আর তিহানেরই থাকবে। এই অপরাধে যদি মৃত্যুদণ্ড ধার্য করা হয়, তাও তানহা সাবরিন খান কেয়ার বিন্দুমাত্র আফসোস রইবে না। শুধুই ফেসাল করবেন না শান ভাই, তাতে বিন্দুমাত্র লাভ নেই। সরুন, আমাকে যেতে দিন। শান কেয়ার হাত নিজের মুঠোবন্দি করে নিল। আরে যাবি তো, এত তাড়াহুড়ো কিসের? শান কেয়ার হাত নিজের মুঠোবন্দি করে নিয়ে দৃঢ় কণ্ঠে বলল, তোরা নারী জাত এমন অদ্ভুত কেন, যে ছেলের কাছে মূল্যহীন তার পিছুই ছুটিস, আর যে গুরুত্ব দেয় পাগলের মতো ভালোবাসে তাকেই অবহেলা করিস। শান আক্ষেপে স্বরেই বলে, সত্যি তোরা নারী জাতকে চেনা বড়ই দায়। কেয়ার উচ্চস্বর, হাত ছাড়ুন শান ভাই, নয়তো আমি ছাড়িয়ে নিব। কেয়ার পানে তাকিয়ে শানের শীতল কণ্ঠ, ছাড়িয়ে নেওয়া যদি এতই সহজ হতো তাহলে কবেই তো ছেড়ে দিতাম তোকে, এতটা রাস্তা পাড়ি দিয়ে এখানে আসতাম না। কে এবার রেগে দাঁত কামড়ে বলল, ছাড়তে বলেছি তো আপনাকে। তবুও শানের কোনো প্রতিক্রিয়া দেখা গেল না। কেয়া এবার রেগে এক ঝটকায় শান থেকে নিজের হাত সরিয়ে নিল। তাও শানের কোনো ক্ষোভ নেই, বরং মিষ্টি হাসল। এতে কেন এত অবহেলার শিকার হচ্ছিস কেয়া পরি? কেন? 2-1 সেকেন্ড নীরব থেকে উত্তরে বলল, একটা কথা কি জানেন শান ভাই, নারী যেখানে অসম্মান আর অবহেলা পায়, হাজার চেষ্টা করলেও তাদের সেখানে আটকে রাখা যায় না। হয় জীবন্ত, না হয় মৃত লাশ হয়ে হলেও সেখান থেকে বের হয়ে আসে। তবে বিশ্বাস করুন, আমি কখনোই তিহান ভাইকে ঘৃণা করতে পারিনি। তার অনুপস্থিতিতে শূন্যতায় কাটিয়েছি, তাও দ্বিতীয় কোনো পুরুষকে সে স্থান দেয়নি। তাহলে আপনাকে কিভাবে দেয় বলুন তো তার জায়গাটা? শান শান্ত নয়নে তাকিয়ে রইল কেয়ার পানে, মুখে কোনো প্রতিক্রিয়া নেই, বরং চোখের পানি তার টলমল করছে। কেয়া শানের উদ্দেশ্যে আবারও বলল, আরেকটা কথা কি জানেন শান ভাই, এক পুরুষে আসক্ত নারী কুত্তার সমতুল্য। বারবার আঘাত আর অবহেলা করলেও পিছু ছাড়ে না। তেমনি বাজেভাবেই ফেসে গেছি আমি আজাদুল খান তিহানের মায়ায়। সে যদি হাজার অবহেলাও করে, তাও মৃত্যু ব্যতীতে তাকে ভুলা আমার পক্ষে অসম্ভব। এবার শানের চোখটা যেন ভিজে এলো, গড়িয়ে পড়ল এক ফোঁটা চোখের জল। যার জন্য ডেনমার্ক থেকে দেশে ফিরে এসেছে, তার মুখে অন্য পুরুষের জন্য এত ভালোবাসা। শান শান্ত স্বরে বলল, একটা কথা কি জানিস কেয়া পরি, মন থেকে ভালোবাসা এখন শাস্তিযোগ্য অপরাধ। কেয়া শানকে পিছু হয়ে অন্যদিকে মুখ ফিরে দাঁড়ালো। তার মুখ থেকে কোনো প্রকার শব্দ নেই। শান আবারও কেয়ার হাত টান দিয়ে নিজের দিকে ফিরিয়ে দৃঢ় কণ্ঠে বলল, আজ থেকে 10টা বছর আগে যার কাছে অবহেলিত হয়েছিস, আজ তার জন্যই এত দরদ? আমার ভালোবাসার কি কোনো মূল্য নেই তোর কাছে? কি কমতি আছে আমার মাঝে বল না, দেখা আমাকে। হাত ছাড়ুন শান ভাই, আমি বললাম তো আমাকে হাসপাতালে যেতে হবে। শান নীরব কণ্ঠে বলল, তা তো যাবি, আগে আমার কথার উত্তর দে। উত্তর জানানি শান ভাই, আপনি শুধু সময় নষ্ট করছেন, তার চেয়ে আর কিছুই নয়। আর কতবার বলবো আমাকে হাসপাতালে যেতে হবে। শান আর কিছুই বলতে যাবে ঠিক তখনই আজিজুল খান বাড়িতে পৌঁছালেন। শানকে দেখে তিনি প্রথমে চমকে যান। শান তুমি? জি ফুপা। তা কখন এলে বাবা? এই তো কালকে রাতেই। হো আচ্ছা, তা তুমি বসো না, বসো। না ফুপা, আমি বসবো না এখন। আজিজুল খান শানকে উদ্দেশ্য করে দৃঢ় কণ্ঠে বললেন, আসলে বাবা বাড়িতে এই মুহূর্তে কেউ নেই। আমার ভাতিজার অ্যাক্সিডেন্ট হয়েছে, তাই আমরা একটু বাহিরে আছি। আজ 2 দিন যাবৎ হাসপাতালেই কেটেছে আমাদের। তোমার পুপিও হাসপাতালে, নয়তো তোমাকে দেখলে অনেক খুশি হতো।
অনেকদিন পর এসেছ। শান সানগ্লাসটা খুলে হাতে নিয়ে আজিজুল খানের উদ্দেশ্যে বলল, আমি সন্ধ্যায় যাচ্ছি হাসপাতালে ফুফির সঙ্গে দেখা করতে। ঠিক তখনই হঠাৎ করে আজিজুল খানের ফোনে রিং বেজে উঠল। আমজাদ খানের। আজিজুল খান কানে ফোন তুলতেই আমজাদ খান বললেন, আজিজুল, তাড়াতাড়ি হাসপাতালে আয়, তিহানের জ্ঞান ফিরেছে। কথাটা শুনে এক প্রকার যেন আজিজুল খানের মুখে হাসির রেখা স্পষ্ট ফুটে উঠল। জি ভাইজান, আমি এক্ষুনি আসছি কেয়াকে নিয়ে। কেয়া প্রশ্নাত্মক চোখে আজিজুল খানকে জিজ্ঞেস করল, আব্বু কি হয়েছে? কে কল দিয়েছিল? মারে, তিহানের জ্ঞান ফিরেছে। এই মুহূর্তে হাসপাতাল থেকে বড় ভাইজান কল দিল। কথাটা শুনে কেয়ার মুখে হাসি ফুটে উঠল। আব্বু চলেন, আমরা এক্ষুনি হাসপাতালে যাই। হ্যাঁ মা, চল। যাওয়ার আগে আজিজুল খান শানকে সামিরা বেগমের সঙ্গে দেখা করতে বলে তড়িগড়ি পায়ে বেরিয়ে গেলেন। কেয়া পিছু পিছু হাঁটা ধরলেও দরজার কাছে গিয়ে থামল। পিছন ঘুরে শানের উদ্দেশ্যে বলল, আমার অপেক্ষা করে কোনো লাভ নেই শান ভাই, আপনি আমার থেকেও বেটার নারী পাবেন, তাই ভুলে যান আমাকে। বলেই আবারও হাঁটা ধরল। কেয়ার যাওয়ার পানে তাকিয়ে শান মাটিতে হাঁটু ভেঙে বসে পড়ল। বুঝাতে পারলাম না তোকে কেয়াপুরি, আমার ভালোবাসাটা কখনোই বুঝাতে পারলাম না। আফসোস, যতই সুন্দরী নারী আসুক না কেন আমার লাইফে, তোর মতো ভালোবাসা সম্ভব নয় তাকে। কারণ পুরুষ কখনো তার প্রথম নারীকে ভুলতে পারে না, আর দ্বিতীয় নারীকে বেশি ভালোবাসে না। সে তার প্রথম নারীকে এতটাই ভালোবাসে যে তার জীবনের প্রথম নারীর কথা সে সবসময় ভাবে। আর এর বাস্তব প্রমাণ আমি নিজেই, সেটা তোকে বোঝাতে ব্যর্থ আমি। ইতিমধ্যে কেয়াকে নিয়ে আজিজুল খানও হাসপাতালে পৌঁছে গিয়েছেন। আমজাদ খান, মোতালেব খান, ফারজানা বেগম, সামিরা বেগম আর তিহানের মামা মামিরা সবাই বসে রয়েছেন হসপিটালের সিটে। কেয়া দৌড়ে গেল ফারজানা বেগমের কাছে। কেয়াকে দেখে ফারজানা বেগম জড়িয়ে ধরলেন। মা, তোরা এসেছিস? হ্যাঁ বড় আম্মু। তিহান ভাইয়ের কী অবস্থা এখন? ফারজানা বেগম চোখ মুছে উত্তর দিলেন। ডাক্তার সাহেব বললেন এইমাত্র জ্ঞান ফিরেছে তিহানের। কেয়ার মুখে যেন এক মিষ্টি হাসি ফুটল। ঠিক আছে, চলো বড় আম্মু, আমরা তিহান ভাইকে দেখতে যাব। পাশে থাকা মোতালেব খান বললেন, দিদিভাই, সবে মাত্র তো জ্ঞান ফিরল দাদু ভাইয়ের। ডাক্তার সাহেব বললেন বেডে আনার পর আমরা দেখতে পারবো। কেয়ার মনটা মানাতে চাইলেও না চাইলেও বলল, ঠিক আছে দাদু। তবে কেয়ার মন অস্থিরতার জ্বর বইছে, কখন তিহান ভাইকে দেখতে পাবে। তারই মধ্যে পিছনে থাকা আজিজুল খান বলে উঠলেন, সবই ঠিক আছে, তিহান বাবার অ্যাক্সিডেন্ট হলো কিভাবে? আর সেদিন এত রাতেই বা গাড়ি নিয়ে বের হয়েছিল কেন? উত্তরে মোতালেব খান বললেন, এসব এখন থাক, দাদুভাইয়ের জ্ঞান ফিরেছে, এটাই তো অনেক। তিহানের জ্ঞান ফিরতে ধীরে ধীরে চোখ খুলে তাকাতেই দেখতে পেল পাশে বসে থাকা জিসানকে। তার চোখ লালচে, রাতভর না ঘুমানোর ক্লান্তি জ্বরে পড়ছে দৃষ্টিতে। হাতের মুঠোয় ধরে রেখেছে তিহানের হাত। একটু আগে নার্সরা তাকে আইসিইউ থেকে বের করে বেডে শুইয়ে দিয়ে গেল। স্যালাইনের পাইপ, অক্সিজেনের মাস্ক আর মনিটরে বিপ শব্দের মাঝে এক অদ্ভুত নীরবতা খেলছে রুমটায়। তিহান শোয়া থেকে উঠে বসে অক্সিজেনের মাস্কটা খুলে এক টানে হাত থেকে স্যালাইনের লতটাও খুলে ফেলল। সঙ্গে সঙ্গে জিসান চেঁচিয়ে উঠল, আরে আরে কি করছিস? তিহানের মুখ থেকে প্রথম শব্দটাই উচ্চারিত হলো, কেয়া কোথায়? শান্ত হ তিহান, তোর শরীরের অবস্থা এখন ভালো নেই, প্লিজ একটু বোঝার চেষ্টা কর দোস্ত। তিহান মাথায় হাত দিয়ে বসলো। মাথায় ব্যান্ডেজ, এখনও জিম করছে মাথাটা। তাও মুখ দিয়ে উচ্চারণ করলো, কেয়া কোথায় বল না। উত্তরে জিসান বলল, কেয়া আছে তো, তুই একটু শান্ত হ দোস্ত। তিহানের মুখে দৃঢ়তা জিলিক মারল, কণ্ঠে আরও দৃঢ় হয়ে উঠল, ও ঠিক আছে তো? জিসান এবার হালকা হেসে বলল, হ্যাঁ কেয়া একদম ঠিক আছে, তুই চিন্তা করিস না। সে আস্তে করে তিহানের কাঁধে হাত রেখে বলল, এখন একটু রেস্ট কর। এই বলে জিসান তিহানকে ধীরে ধীরে শুইয়ে দিল। তারই মধ্যে দরজা ধাক্কা দিয়ে ভিতরে ঢুকলো ফারজানা বেগম, মোতালেব খান সহ সবাই। মমতাময়ী মা ছেলেকে দেখে দৌড়ে কাছে আসলেন, ছেলেকে জড়িয়ে ধরলেন। মাকে দেখে তিহানের মুখে হাসি ফুটলেও তার মন অন্য কিছু খুঁজছে। মাকে জড়িয়ে রেখে চোখ গেল পিছনে দাঁড়িয়ে থাকা তার মায়াপরীর দিকে। মায়াপরীকে দেখা মাত্রই যেন তার হৃদয় থমকে গেল, গড়িয়ে পড়ল এক ফোঁটা চোখের অশ্রু। নিচু কণ্ঠে দাঁড়িয়ে আছে তার মায়াপরী। ফারজানা বেগম ছেলেকে জড়িয়ে রেখে হাউমাউ করে কান্না করতে লাগলেন। মায়ের চোখ মুছে দিয়ে তিহান বলল, কাঁদছ কেন আম্মু? এই তো আমি ঠিক হয়ে গেছি। ফারজানা বেগম কান্না ভেজা গলায় বললেন, সেদিন রাতে কি হয়েছিল? কেন তুই এত রাতে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলি বাবা? আজ যদি তোর কিছু হয়ে যেত তাহলে আমরা কি নিয়ে বাঁচতাম? পিছনে থাকা মোতালেব খান বললেন, আহ বৌমা, এখন এইসব কথা না তুললে কি নয়? সবেমাত্র তো জ্ঞান ফিরল দাদুভাইয়ের। ফারজানা বেগম আর কোনো প্রশ্ন করলেন না। এরপর আমজাদ খানও এসে জড়িয়ে ধরলেন ছেলেকে। সবার পাগলামি দেখে তিহান মিষ্টি হেসে বলল, আপনারা এত অস্থির কেন হচ্ছেন? আমি তো ঠিক হয়ে গিয়েছি।
তার মধ্যে কেবিনে আবার প্রবেশ করলেন ডাক্তার। আজিজুল খানের হাতে একটা রিসিট দিয়ে বললেন, এই মেডিসিনগুলো কিনে নেবেন মিস্টার খান। তিহান খান এখন মোটামুটি সুস্থ আছেন, আপনারা কালই ওনাকে বাড়ি নিয়ে যেতে পারবেন। আমজাদ খানের মুখে আনন্দের হাসি। ধন্যবাদ ডাক্তার সাহেব। হ্যান্ডশেক করে চলে গেলেন ডাক্তার সাহেব। এদিকে খানবাড়ির সবার মুখে আনন্দের হাসি। আগামীকাল বাড়ি ফিরবে ছেলেকে নিয়ে। ডাক্তার চলে যেতে আইমান এসে জড়িয়ে ধরল তিহানকে। আরে পাগল, কাঁদছিস কেন? ভাইয়া তুমি বারবার কেন এমন করো আমাদের সঙ্গে? একবার বিদেশ চলে গিয়ে কত বড় শাস্তি দিলে আমাদের, এখন আবার অ্যাক্সিডেন্ট। আরে কিছু হয়নি তো আমার, জড়িয়ে রেখে বলল তিহান। দেখ না, আমি সুস্থ হয়ে গিয়েছি। আইমান ছাড়তে মিহি আর আনাইয়া এসে জড়িয়ে ধরল ভাইয়াকে। আরে আরে পাগলিরা, সবাই এমন পাগলামি কেন করছিস? আমি ঠিক আছি তো। বোনদের সান্ত্বনা দিতেছে তিহান বলল, মন খারাপ করে না মনুরা, আমি সুস্থ হলে তোদের গোড়াতে নিয়ে যাব কেমন? মিহি কান্না বেচা কণ্ঠে বলল, আমাদের কোথাও নিয়ে যেতে হবে না ভাইয়া, তুমি শুধু সুস্থ হয়ে ওঠো। তিহান মিষ্টি হাসলো বোনদের পাগলামি দেখে। এরপর আবার মোতালেব খান এসে বসলেন নাতির পাশে। নাতির মাথায় হাত রেখে শীতল কণ্ঠে বললেন, দাদুভাই যত যাই করো নিজের একটু খেয়াল রেখে চলাফেরা করো, আমাদের দিকটা একটু ভেবো দাদুভাই। তিহান মুখে মিষ্টি হাসি নিয়ে বলল, চিন্তা করবে না দাদুভাই, ঠিক আছে ইনশাল্লাহ। এবার খানবাড়ির সবাই কিছুটা স্বস্তি পেল। মোতালেব খান সবার উদ্দেশ্যে বললেন, সবাই এখন বাহিরে আসো, দাদুভাইয়ের রেস্টের প্রয়োজন। একে একে সবাই বেরিয়ে যেতে লাগলেন। রীতি কিছুক্ষণ দাঁড়িয়ে তারপর বেরিয়ে গেল। রয়ে গেল কেয়া জিসান। কেয়া আস্তে আস্তে এগিয়ে গেল তিহানের কাছে, তবে সে কি বলবে বুঝতে পারছে না। দাঁড়িয়ে রইল পাশে। তিহান মিষ্টি হেসে বলল, বস। কেয়া বসতেই তিহান ইশারা করলো জিসানকে বেরিয়ে যেতে। তা তোমরা কথা বলো, আমি এখন আসছি বলেই জিসান বেরিয়ে গেল। কেয়া নিচু কণ্ঠে বসে রইল তিহানের পাশে। তিহান মৃদু কণ্ঠে বলল, কেমন আছিস মায়াপুরী? কেয়া এক পলক তাকালো তিহানের দিকে। তার চোখ থেকেও গড়িয়ে পড়ল দু ফোঁটা জল। মুখে কোনো প্রতিক্রিয়া নেই। তিহান শোয়া থেকে উঠে বসে মুছে দিল কেয়ার চোখের জল। কাঁদছিস কেন মায়াপুরী? কেয়া কান্না ভেজা গলায় বলল, ক্ষমা করছেন তো তিহান ভাই আমাকে? কিসের ক্ষমা? আমার জন্যই তো সব হয়েছে তিহান ভাই, আজ আপনার এই অবস্থার জন্য তো আমি দায়ী। তিহান কেয়ার মুখ চেপে বলল, এসব একদমই বলবি না মায়াপুরী, তুই কিছু করিসনি মায়াপুরী, সবই আমার ভাগ্য। কেয়া কিছুক্ষণ নীরব থেকে বলল, ভালোবাসেন? কিছুক্ষণ থেমে উত্তরে তিহান বলল, কেন বলেন না? তিহান ব্রুকুসকে বলল, কাকে ভালোবাসেন? আমার হৃদয়ের কোনো এক মায়াপুরীকে। কে সে? তিহান ঠোঁট কামড়ে ব্রু টেনে বলল, আছে কেউ একজন। বলেন না। তিহান দুষ্ট হেসে বলল, জানতে চাস? বলেন। তিহান মুখে দুষ্ট হাসি রেখে উত্তর দিল, আমার দুই নয়নের সামনেই। তাহলে বলে যান যারাকে। ভালোবেসেছিলাম নাকি? উত্তর জানা নেই? তাহলে প্রশ্ন করছিস কেন? উত্তর জানতেই। তা তুই যারার খোঁজ পেলি কোথা থেকে? আপনি যে ফোনটা রুমে ফেলে রেখেছিলেন সেটাই কল করেছিল। হো, ওইটা? হ্যাঁ। তোর কি মনে হয় যারার সঙ্গে আমার কোনো সম্পর্ক আছে? না তা বলিনি, তবে তবে কি বল? তিহান ভাই, আমাকে বলে গেলে হয় না? তিহান মৃদু হেসে বলল, আজাদুল খান তিহানের এই পৃথিবীতে কি না থাকলে হয় না? তিহান ভাই, এ কথা বলবেন না প্লিজ। তাহলে তুইও এ কথা বলিস কেন? একটা কথা বলবো তিহান ভাই? বল। আচ্ছা, আমাকে পাওয়ার এত আকাঙ্ক্ষা কেন আপনার? এত কেন ভালোবাসেন আমাকে? তিহানকে থুতনিতে হাত রেখে মৃদু হেসে বলল, পুনর্জন্ম তো হবে না, তাই এ জন্মেই তোকে পাওয়ার এত আক্ষেপ বলেই মৃদু চুমু খেলো কেয়ার হাতে। কেয়ার মনটা এখনও খারাপ রয়েছে। তিহান ভাই যদি শান ভাইয়ের কথা শুনে তখন কি হবে? শানের কথাগুলো মনে পড়তে কল্পনায় ডুবে গেল কেয়া। কী রে, এত কি ভাবছিস? কেয়ার ধ্যান ভাঙল। না কিছু না। আচ্ছা তিহান ভাই, আমাদের মাঝে যদি তৃতীয় কেউ আসে তখন কি হবে? তিহান শান্ত ভারী কণ্ঠে উত্তর দিল, তোর হৃদয়ে যদি অন্য কারো হৃদয়ে পড়ে, আমি সে হৃদয়কে নিজ হাতে ছিঁড়ে নিয়ে আসব। তবু তোকে আমি হারাতে পারবো না। ভালোবাসা নয়, এটা অধিকার। আর আমি আমার অধিকারে কেউ হাত দিলে আমি তাকে কবরের নিচেও শান্তিতে থাকতে দিব না। কেয়া তিহানের হাতে হাত রেখে প্রশ্ন করল, আমাদের এই পথ চলা কত যুগের হবে তিহান ভাই? তিহান তার মায়াপুরীর হাত শক্ত করে ধরে রেখে উত্তর দিল, যত যুগ ধরে চাঁদের হাসি আকাশ ছুঁয়ে থাকে, সূর্যের কিরণ বোরের আঙুলে পৃথিবীতে জাগায়, তরঙ্গ খেলায় সাগর তার বুকের জোয়ার বাটা তোলে, নদী আপন গতিতে গেয়ে যায় প্রেমের গান,
ফুলের গায়ে শিশির জড়ে ভোরের প্রথম আলোয় তারার জিকিমিকি রাতের আকাশে গল্প লেখে। ততদিন আমাদের পথ চলা থামবে না কেয়া, তোর আমার ভালোবাসার সময়ের নয়, অনন্ত যাত্রার। ঠিক তখনই পিছন থেকে পুরুষালী কণ্ঠ ভেসে আসলো, আসতে পারি? ভিউয়ার্স, গল্পটির নাম হচ্ছে তুই আমার নিঃশ্বাসে বাঁধা, লিখেছেন রিয়া আফরোজ। এটা গল্পের চতুর্থ অংশ। পরবর্তী অংশ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।